খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের যে বিষয়টা পড়াই রাজনীতি উন্নয়নে নারী, এই বিষয়টার যে কোশ্চেনটা নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের নারী আন্দোলনের মূল ইস্যু। প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের এই সাবজেক্টটার মানে অনলাইন ক্লাসে এই সাবজেক্টটার সব কিছুই আমি আলোচনা করেছি। এখন তোমরা বাসায় তোমরা পড়বে, দেখবে, কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমাকে জানাবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে যে কোশ্চেনটা পড়ব বাংলাদেশ নারী আন্দোলনের মূল ইস্যু, এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের নারীগণ বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করছেন। এসব ইস্যুগুলোর উদ্দেশ্য হলো নারীর মুক্তি, পুরুষতন্ত্রের নাগপাশ হতে মুক্তি, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, সিটু সনদ বাস্তবায়ন, নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধ করা, নারীর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার রক্ষা করা, নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে বৈষম্য দূর করা, কর্মসংস্থান সৃষ্টি, ধর্মীয় গোঁড়ামি বন্ধ করা ও নারী মুক্তি। এখন বাংলাদেশের নারী আন্দোলনের মূল ইস্যুগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। সম্পত্তিতে সম অধিকার প্রতিষ্ঠা, আমরা পয়েন্ট আকারে আলোচনা করছি। সম্পত্তিতে সম অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশের নারী আন্দোলনের একটি অন্যতম ইস্যু হলো সম্পত্তিতে সম অধিকার প্রতিষ্ঠা করা। এদেশের মুসলিম আইনে নারী পিতার সম্পত্তির মালিকানা লাভ করে, তার অংশ হলো পুত্রের অর্ধেক। হিন্দু আইনে নারী পিতার সম্পত্তির অংশ পায় না। বিবাহের সময় পিতা এর পরিবর্তে মেয়েকে যৌতুক দান করে। বৌদ্ধ আইনে কন্যা পিতার সম্পত্তির উত্তরাধিকার পায় না। স্বামীর সম্পত্তির কত অংশ পাবে তারও উল্লেখ নেই। আর খ্রিস্টান নারীগণ 1925 সালে প্রণীত দ্য ল অফ সাকসেশন অ্যাক্ট অনুযায়ী পিতার সম্পত্তির 2/3 পাবে। এজন্য এদেশের নারীগণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারীর জন্য সম্পত্তিতে সম অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। এটা তাদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তবে তাদের এই দাবি কিন্তু এখনো পূর্ণ হয়নি। বিবাহ বিচ্ছেদে নারীর অধিকার বিষয়ক আইন প্রণয়ন বাংলাদেশের নারী আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হল বিবাহ বিচ্ছেদে নারীর অধিকার বিষয়ক আইন পাস। এদেশের নারীগণ বিবাহ বিচ্ছেদ হলে খুবই ক্ষতিগ্রস্ত হয়। মুসলিম হলে তারা 3 মাস 13 দিনের জন্য খরপুশ পায়। মুসলিম আইনে স্ত্রী কতগুলো শর্ত সাপেক্ষে তালাক দিতে পারে। এক্ষেত্রে এসব শর্ত হলো স্বামীর নিরুদ্দেশ হওয়া, ভরণ পোষণের অক্ষমতা, স্ত্রীর অনুমতি ব্যতীত পুনর্বিবাহ করা, পাগল হওয়া, তারপর হচ্ছে 7 বছরের বেশি কারাবাস ইত্যাদি। তালাকের ক্ষেত্রে পুরুষের একাধিপত্য বিরাজমান, আর বাংলাদেশের হিন্দুরা বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে না। এজন্য বাংলাদেশের নারীগণ বিবাহ বিচ্ছেদে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়নের দাবিদার। সন্তানের অভিভাবকত্বে মা বাবার ক্ষেত্রে সম অধিকার প্রতিষ্ঠা করা বাংলাদেশের নারীদের আন্দোলনের আরেকটি ইস্যু হলো সন্তানের অভিভাবকত্বে মা বাবার সম অধিকার প্রতিষ্ঠা করা। মুসলিম আইনে মা সন্তানের অভিভাবক হতে পারে না, তবে পুত্র 7 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মায়ের
এবং কন্যা বয়ঃপ্রাপ্তি অর্জন না করা পর্যন্ত মাতার হেফাজতে থাকবে। তবে অন্য কাউকে বিবাহ করলে সে তার অভিভাবকত্ব হারাবে। হিন্দু আইনে মেয়েদের অভিভাবক পিতা, বিয়ের পর তার অভিভাবক হয় স্বামী। তবে পিতার অবর্তমানে মা তার সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করতে পারে। আইনের যে এইসব ত্রুটিগুলো, এইসব ত্রুটি দূর করে বাংলাদেশের নারী সংগঠনগুলো সন্তানের সম অভিভাবকত্ব প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে। তারা চায় যে মা বাবা উভয়ই হবে সন্তানের অভিভাবক। আর এটা কিসের ভিত্তিতে হবে? এটা হবে সমতার ভিত্তিতে। সংরক্ষিত আসনের কথা তোমরা সবাই জানো। সংরক্ষিত আসনে নারীদের আরেকটি আন্দোলন, নারী আন্দোলন আরেকটি মূল ইস্যু হলো সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন। তোমরা সবাই জানো বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত। এইসব আসনের অধিকাংশ বা সব বা বলা যায় সব লাভ করে কারা? বিজয়ী দল। তারা তাদের ইচ্ছে অনুযায়ী তাদের আত্মীয় স্বজন বা পরিচিত কাউকে এর আসনে মনোনয়ন দেয়। ফলে সংরক্ষিত আসনে মনোনীত নারী সংসদ কোনো মর্যাদা লাভ করে না। তারা দয়ার উপর নির্ভর করে এবং এই জন্য দেশের নারীরা সংরক্ষিত আসনে প্রত্যক্ষ নির্বাচন দাবি করে আসছে। এতে কি হবে? এতে নারীদের মর্যাদা বাড়বে। পাসপোর্টে স্বামীর সম্মতির ধারণাটি বাদ দেওয়া। বাংলাদেশের নারী আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো পাসপোর্ট থেকে স্বামীর সম্মতির ধারণাটি বাদ দেওয়া। কারণ এটা নারীদের জন্য একটা অপমানজনক। পাসপোর্ট লাভ করা এটা প্রত্যেকটা ব্যক্তির কিন্তু অধিকার। আর নারী যখন যদি কোনো নারী চাকরি করে বা উচ্চশিক্ষার জন্য সে বিদেশে যায়, তাহলে কি হবে? যে যেটা তার জন্য কি হবে? তার মর্যাদা বাড়বে। তো এই ধারা বলে স্বামী কি করতে পারে? স্বামী অনেক সময় তার আশা ভঙ্গ করে দিতে পারে। স্বামীর অনুমতি না থাকলে তখন নারী পাসপোর্ট করতে পারছে না, আর তখন স্বামীর এখানে সম্মতির প্রয়োজন হয়। ঠিক আছে? তাহলে এটা যদি স্বামীর সম্মতি না দেয় তাহলে কি এটা নারীর জন্য অবমাননাকর। যৌতুক বিরোধী আইন বাস্তবায়ন। বাংলাদেশের নারী আন্দোলনের একটি মূল ইস্যু হল যৌতুক বিরোধী আইন বাস্তবায়ন করা। বাংলাদেশ সরকার যৌতুক বিরোধী আইন পাশ করলেও যৌতুক বন্ধ হচ্ছে না। এখনো অনেক নারীকে যৌতুকের বলি হতে হচ্ছে। এজন্য যৌতুক বন্ধ করার জন্য যৌতুক বিরোধী আইনের কি করতে হবে? কঠোর প্রয়োগ করতে হবে। আমরা টিভি পেপার আমরা প্রতিনিয়ত দেখছি যে নারীরা যৌতুকের জন্য বলি হচ্ছে। আর এটা নারী সমাজের দাবি যে কঠোর আইন প্রয়োগ করা, এটা নারী সমাজের দাবি। নারী হত্যা নির্যাতন বন্ধ করা। বাংলাদেশে নারী নির্যাতন বন্ধ করার জন্য কঠোর আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু নারী হত্যা নির্যাতন বন্ধ হয়নি। প্রতিনিয়ত নারী হত্যা ও নির্যাতন বেড়েই চলছে। অপরাধীরা আইনের ফাঁক পুকুর দিয়ে বেরিয়ে যাচ্ছে। সিডো সনদে সরকারকে পূর্ণ স্বাক্ষরে বাধ্য করা। সিডো সম্পর্কে তোমরা সবাই জানো, আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছি, আবার অনলাইন ক্লাসে আলোচনা করেছি। সিডোকে নারী মুক্তির সনদ বলা হয়। জাতিসংঘ 1979 সালে সিডো সনদ গ্রহণ করে। এতে নারী মুক্তির জন্য নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার আহ্বান জানায়। কিন্তু বাংলাদেশ সিডোর 2 নং ধারা এবং ধারা 16(1) গ অনুমোদন করেনি। এই ধারায় নারী পুরুষ সম অধিকার প্রতিষ্ঠার কথা বলা হয়। সরকার ধর্মীয় অনুভূতির প্রতি আঘাতের কথা চিন্তা করে এটা করেনি। কিন্তু নারীরা সিডো সনদের পূর্ণ বাস্তবায়নের জন্য আন্দোলন করছে। ইউনিফর্ম ফ্যামিলি কোড প্রণয়ন করা। বাংলাদেশের নারী আন্দোলনকারীদের আরেকটি দাবি বা ইস্যু হলো
ইউনিফর্ম ফ্যামিলি কোড প্রবর্তন করা। এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নরনারীর জন্য একই রকম পারিবারিক বিধিবিধান থাকবে। এটা বিবাহ, পরিবার গঠন, সন্তানের উত্তরাধিকার, অভিভাবকত্ব ইত্যাদি সম্পর্কে সকলের জন্য একই বিধিবিধান থাকবে। আর এতে কী হবে? এতে নারী পুরুষ বৈষম্য দূর হবে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা। নারী আন্দোলনের আরেকটি ইস্যু হলো ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা। কারণ অসাধু রাজনীতিকগণ ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটে। এতে ধর্ম কি হয়? কলুষিত হয়। ধর্মের নামে দক্ষিণ এশিয়ায় কিন্তু অনেক মানুষকে হত্যা করা হয়েছে। কোনো ধর্মে কিন্তু বিনা অপরাধে বা বিনা বিচারে কোনো মানুষকে কিন্তু হত্যার নির্দেশ দেওয়া হয়নি। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হলে নারী সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। কারণ ধর্মভিত্তিক রাজনীতির ফলে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফতুয়া বন্ধ করা। তোমরা সবাই ফতুয়ার কথাটা জানো তোমাদের। ফতুয়া একটি ধর্মীয় হাতিয়ার। ধর্মীয় বিষয় সমাধানের জন্য ফতুয়া ব্যবহার করা হয়। এটা করেন কারা? এটা করেন ইসলামী শাস্ত্রে পণ্ডিতগণ, সুন্নি পণ্ডিতগণ। কিন্তু এদেশে দেখা যায় যে এটা প্রয়োগ করে ধর্মান্ধ, অশিক্ষিত ও টাউট বাটপার শ্রেণী। আর এটা প্রয়োগ করা হয় অবলা নারীদের বিরুদ্ধে। এই ফতুয়ার শিকার অনেক নারীরা আমরা জানি। এর মাধ্যমে নারীদের কি করা হয়? ব্যথাঘাত করা হয়। অনেক সময় তাদের মাটিতে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করা হয়। বাংলাদেশের প্রধান আদালত সুপ্রিম কোর্ট এই অমানবিক প্রথা নিষিদ্ধ করে দিয়েছে, তবু এটা বন্ধ হচ্ছে না। আর এই জন্য এটি নারী আন্দোলনের একটি বড় ইস্যু। ঐক্যবদ্ধ নারী সমাজের 17 দফা। 1987 সালে দেশের 14টি নারী সংগঠন মিলিত হয়ে ঐক্যবদ্ধ নারী সমাজ গঠন করে এবং তারা 1988 সালে 17 দফা কর্মসূচি ঘোষণা করে তাদের আন্দোলন পরিচালনার কথা বলে। এবং তাদের যে দাবি বা ইস্যুগুলো সেগুলো হলো নারী পুরুষ সম অধিকার প্রতিষ্ঠা করা, জাতিসংঘের প্রতি বৈষম্য বিলোপের সব দলিল স্বাক্ষর করা, যৌতুক বন্ধ করতে হবে, নারীর স্বার্থে ইউনিফর্ম ফ্যামিলি কোড প্রবর্তন করা, নারী পুরুষ উভয়কে উইল করার অধিকার দিতে হবে, নারী ও শিশু পাচার বন্ধ করা, পারিবারিক আদালত চালু করা, চাকরি ক্ষেত্রে মেয়েদের জন্য কোটা সংরক্ষণ করা, গ্রামের ভূমিহীন নারী শহরের বস্তিবাসী মেয়েদের কর্মসংস্থান করা, পোশাক শিল্পে কর্মরত নারীদের চাকরির শর্তাবলী ও ন্যূনতম মজুরি নির্ধারণ, প্রসবকালীন ছুটি প্রদান ও গৃহ পরিচারিকার চাকরিবিধি ও ন্যূনতম মজুরি নির্ধারণ করা। নির্যাতিত নারীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। তারপরে হচ্ছে সংবিধানে যে নারী অধিকারগুলো রয়েছে সেই প্রদত্ত নারী অধিকারকে প্রতিপন্ন না করা। আর ইউনিয়ন পরিষদ ও সংসদে সংরক্ষিত নারী আসনের প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সম্মিলিত নারী সমাজ গঠন করা। এই ঐক্যবদ্ধ নারী সমাজ এই দাবিগুলো নিয়ে আন্দোলন করছে। তাতে কিছু কিছু দাবি সরকার পূরণ করেছে, যেমন সিডো সনদ স্বাক্ষর, যৌতুক বিরোধী আইন পাশ, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের প্রত্যক্ষ নির্বাচন ইত্যাদি। অন্যান্য দাবি পূরণের জন্য নারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন এই যে আরেকটি সম্মিলিত নারী সমাজ গঠন, আরেকটি সংগঠন আছে যে 1935 সালে গঠিত হয় সম্মিলিত নারী সমাজ। এটি গঠন করে 220টি নারী সংগঠন। তারা নারী আন্দোলনের জন্য অনেক ইস্যু গ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য যে ইস্যুগুলো সেগুলো হলো নারী পুরুষ সমতা প্রতিষ্ঠা করা, যৌতুক নিষিদ্ধ করা, বিবাহ বিচ্ছেদে নারীর অধিকার রক্ষা করা, তারপর হচ্ছে ইউনিফর্ম ও ফ্যামিলি কোড প্রবর্তন করা, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংরক্ষণ, নারীর শিক্ষা অধিকার রক্ষা করা, নারীর বিরুদ্ধে সহিংসতা দূর করা,
চাকরির ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠা করা ইত্যাদি। তাইলে এই যে আমরা এতক্ষণ যে ইস্যুগুলো আমরা আমরা যে এতক্ষণ যে আমরা নারী আন্দোলনের যে ইস্যুগুলো আমরা দেখলাম, এতে দেখা গেল যে আসলে নারীরা কিন্তু যেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম তারা করছে, হ্যাঁ, নারী সংগঠনগুলো নারীদের জন্য, ঠিক আছে। এবং শুধু তারা এখন না, তারা আমরা যদি 1971 সালে দেখি, 1971 সালেও কিন্তু নারীরা আমাদের দেশের জন্য আন্দোলন করেছে। তো এই যে তারপর পরবর্তীতে নারীদের অধিকার, নারীর বিরুদ্ধে সহিংসতা, নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন রকমের আন্দোলন করে আসছে। এবং তাদের আন্দোলনের ফলে কী হচ্ছে যে তাদের আন্দোলনের পরে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় সরকার নারীদের জন্য অনেক আইন কঠোর করতে বাধ্য হচ্ছে, হ্যাঁ। এবং আইন যদি কঠোর না করতো তাহলে দেখা যাচ্ছে যে আরও নারীদের প্রতি আরও অন্যায় অবিচার করা হতো। এবং নারী আন্দোলনের ফলে আজ নারী কিন্তু অনেক ভালো অবস্থানে পৌঁছেছে। তাহলে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, আমি আশা করব তোমরা আজকে যে কোশ্চেনটা আমি তোমাদের বোঝালাম, বাংলাদেশের নারী আন্দোলনের মূল ইস্যু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর তোমরা এখন সবাই ভালো করে লেখাপড়া শুরু করে দাও, কারণ দেখো এখন কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে, মানে এর মধ্যে হয়তো বা চলে আসবে ডেট। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।